নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আমি আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে পাঠে আমি মিতা। আমি আজ আপনাদের পড়ে শোনাব আমার প্রিয় লেখিকার একটি ছোট গল্প। আজ আমি শোনাতে চলেছি সুচিত্রা ভট্টাচার্য রচিত রেণুদি ছোট গল্পটি। আশা রাখবো আমার বন্ধুদের গল্পটি ভালো লাগবে। শুরু করছি বন্ধুরা আমার আজকের গল্প পাঠ। কলেজে পরীক্ষা চলছে। এ সময়ে মোবাইলটা আমার নীরবই থাকে। দ্বিতীয়ার্ধের শেষ ঘন্টা বাজার পর খাতা টাতাগুলো অফিসে জমা দিয়ে স্টাফ রুমে যাচ্ছি। দেখি মোবাইলে দুখানা মিসড কল, দুটোই মিহিরের। কি ব্যাপার? অসময়ের হঠাৎ আমাকে স্মরণ কেন? তাও একবার নয়, দুবার। নিশ্চয়ই প্রেমালাপের জন্য নয়, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। ভুরু কুঁচকে পাল্টা ফোন লাগাতেই ওপারে মিহিরের উত্তেজিত গলা। খবরটা শুনেছ? তোমার রেণুদির? কি হয়েছে? তোমার রেণুদি সুইসাইড করেছে। যা, কি যা তা বকছ? ফাজলামি করো না তো। না গো, সিরিয়াস। এই তো 2:30 নাগাদ সিদ্ধার্থ ফোন করেছিল। রেণুদির কোনো রিলেটিভ অফিসে খবরটা দিয়েছে। কে রিলেটিভ? তা বলতে পারবো না। পরশু থেকেই নাকি ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। কাল বোধহয় কাজের লোক এসে ফিরেও গিয়েছিল। আজও সে অনেকবার বেল বাজিয়ে সাড়া পায়নি, তখন পাশের দেওরের ফ্ল্যাটে খবর দেয়। তারাও নাকি দরজায় ধাক্কা ধাক্কা মেরেছে অনেকক্ষণ। তারপর কেমন সন্দেহ হওয়ায় পুলিশকে জানায়। বেলায় পুলিশ এসে দরজা ভাঙতেই ভক করে পচা গন্ধ। শোয়ার ঘরে সিলিং ফ্যান থেকে নাকি ঝুলছিল, গলায় শাড়ির ফাঁস লাগিয়ে। কথাটা তবু যেন বিশ্বাস হচ্ছে না। জীবনকে যে 8 হাতে আঁকড়ে ধরতে চায়, ঠিকঠাক বাঁচার জন্য যে সদা ব্যাকুল, সে হঠাৎ আত্মহত্যা করতে যাবে কেন? তাও আবার 58-59 বছর বয়সে। ক্ষণিকের চিন্তাটুকু বুঝি পড়ে ফেলেছে মিহির। স্বর সামান্য তরল করে বলল, কোন মানুষ যে কখন কি করে বসে বোঝা খুব মুশকিল, বুঝলে? স্থির রাখতে চেয়েও গলাটা কেমন কেঁপে গেল। রেণুদির ছেলে খবরটা পেয়েছে? জানানো হয়েছে নিশ্চয়ই। মিহির গলা ঝাড়ল। তুমি বাড়ি ফিরছ কখন? এই তো, এবার বেরোবো। স্টাফ রুমে ঢুকে চুপচাপ বসে রইলাম একটুক্ষণ। শেষ কবে যেন রেণুদি আমার বাড়ি এসেছিল? গত সপ্তাহে? না না, 10 আগে। রবিবার সকালে এসেই শুরু হলো তার ঘ্যান ঘ্যানানি। কিরে দোলা, আমার ফ্ল্যাটটার কি করলি? তখন আমি রান্নাবান্নার তোড়জোড় করছি। মিহিরের এক দাদা বৌদি আমেরিকা থেকে এসেছে, খেতে ডেকেছি তাদের। পূর্ণিমা যতই ভালো রাঁধুক, আমাকে তো একটু হাত লাগাতেই হয়। তাড়াতাড়ি কাটানোর জন্য বললাম, পরে একদিন ডিসকাস করলে হয় না? আজ এক্ষুনি বাড়ির লোক আসবে গো। ওদিকে আমারও তো দেরি হয়ে যাচ্ছে রে। তুই যে বলেছিলি তোর এক কলিগ নাকি ইন্টারেস্টেড। সে অত টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে না। 60-65 লাখ কি চারটিখানি কথা নাকি? কি এমন বেশি দাম চাইছি বল? 3-3খানা ঘর, বড় ড্রয়িং হল, ব্যালকনি, 2 পা গেলেই গড়িয়াহাট, ওদিকে বালিগঞ্জ স্টেশন। সব মানছি, কিন্তু আমার কলিগের তো অত দেওয়ার ক্ষমতা নেই। বারে, এর কমে আমার চলবে কি করে? আমাকেও তো একটা ছোট ফ্ল্যাট কিনে উঠে যেতে হবে। শেষ বয়সের জন্য হাতে কিছু সঞ্চয়ও থাকা দরকার। আচ্ছা রেণুদি, শেষ বয়স করে অত টেনশন করছো কেন বলো তো? রিটায়ারমেন্টের সময়ে অফিস থেকে তো ভালোই টাকা পাবে।
আরে দূর, ওরা আর দিয়েছে। দেবে না কেন? তোমার হকের টাকা। ফাঁকি দিলেই বা আমি কি করব? হাতে কটা টাকা থাকলে তাও নিশ্চিন্ত। টাকা টাকা করে কেন এত দুশ্চিন্তা করো রেনুদি? তোমার ছেলে মোটা মাইনে পাচ্ছে, ছেলের বউ ভালো রোজগার করছে, তাতে আমার কি? রেনুদি তবু এক বক্কা। তুই দেখ না ভাই, আমার এই ফ্ল্যাটটা যাতে। তুমি দালাল ফালালদের বলো, ওরা পার্টি ধরে দেবেক্ষণ। খেপেছিস? খদ্দেরের কাছ থেকে টাকা খেয়ে ফ্ল্যাটখানা সস্তায় বেচতে বাধ্য করবে। তাহলে কাগজে অ্যাড দাও না, নিজে সরাসরি ক্লায়েন্ট ডিল করো। ও বাবা, সে আমি পারবো না, নিয়ে ঘাত ঠকে যাব। তুই বরং তোর কলিগ ভদ্রলোককেই নিয়ে আয়, আমি একবার তার সঙ্গে কথা বলি। লাভ নেই রেনুদি, সে ওই ফ্ল্যাট নেবে না। তাহলে যে বলেছিলি কিনবে, এখন মত বদলেছে। তবে তুই অন্য পার্টি দে, আমি কোত্থেকে পাবো? ক্রমশ অধৈর্য হচ্ছিলাম। তুমি বা বেচার জন্য এত ছটফট করছো কেন? হ্যাঁ, পুরনো বাড়ি ভেঙে কি চমৎকার ফ্ল্যাট উঠল? দেওর ভাসুররাও রয়েছে সেখানে, দিব্যি সবাই আলাদা আলাদা ফ্ল্যাটে থাকছে। তোমাকে কারোর সঙ্গে থাকতে হচ্ছে না। ওখানে এখন আর অসুবিধাটা কি তোমার শুনি? ও তুই বুঝবি না রে, যে বাস করে সেই জানে। তাছাড়া বললাম তো আমার টাকার দরকার। দেখ না, যদি কোনো পার্টি পাস, 1-8 লাখ না হয় কমিয়েও দিতে পারি। এরকম এক অবুঝ প্রৌঢ়ার সঙ্গে কাহাতক আর ঠান্ডা মাথায় বাক্যালাপ চালানো যায়? বেশ রুক্ষভাবেই বলেছিলাম। তুমি এবার এসো রেনুদি, আমাকে রান্না করতে হবে। রেনুদি কি ক্ষুণ্ণ হয়েছিল? হুম, তার পরের দিনই তো ফোন করলো আবার, একই বায়না। ফ্ল্যাটটা যদি 60 লাখে বেচে দিতে পারিস, তোকে একটা কমিশন দেব। সেদিনও বেশ বিরক্ত হয়েছিলাম। আমাকে আর এসবে জড়িও না কিন্তু বলেই কেটে দিয়েছিলাম ফোন। মনে হতেই বুকটা ছ্যাঁত করে উঠেছে। ফ্ল্যাট বিক্রি না করতে পারার অবসাদেই কি তবে জীবনে দাড়ি টেনে দিল রেনুদি? হতে পারে, হতেও তো পারে। না, রেনুদির সঙ্গে করা ব্যবহারটা বোধহয় না করলেই পারতাম। রেনুদি যে একটু খেপি খেপি ধরনের, এ তো ছোটবেলা থেকেই জানি। একই পাড়ায় বড় হয়েছি আমরা, একই স্কুলে পড়াশোনা। রেনুদির বোন মণি আমার সহপাঠীও বটে। স্কুল থেকে ফেরার পথে যা সব বিটকেল কাণ্ড কারখানা করতো রেনুদি, রিক্সাওয়ালা হয়তো ঘুমোচ্ছে, অমনি তার রিক্সাটি নিয়ে চলল টানতে টানতে। চমকে জেগে উঠে চিল্লাচ্ছে রিক্সাওয়ালা, তখন রেনুদির কি হি হি হাসি। বৃষ্টির দিনে আর এক আজব মজা। মাথা বাঁচাতে সকলে হয়তো আশ্রয় নিয়েছি কোনো বারান্দার নিচে। মায়েদের বকুনির ভয়ে ভিজতে সাহস পাচ্ছি না। রেনুদি কিন্তু লাপরোয়া, হঠাৎ হঠাৎ নেমে যাচ্ছে বৃষ্টিতে, ভিজে জাব হয়ে ফিরে আসছে, আবার যাচ্ছে, আবার ভিজছে, আবার ব্যাক। যেন ভিজতেও যত সুখ, ভেজা ইউনিফর্মে থরথর কাঁপতে ততই উল্লাস। আর একটা কাণ্ডও করতো প্রায়শই। স্কুল ব্যাগ থেকে বই খাতার স্তূপ বার করে চাপাতো মাথায়, তারপর সার্কাসের মেয়েদের মতো 2 হাত ছড়িয়ে ব্যালেন্স করতে করতে হাঁটতো ফুটপাত ধরে। পথ চলতে মানুষ ঘুরে ঘুরে দেখছে। উঠতি বয়সের বখা ছেলেরা পুঁই পুঁই সিটি মারছে। রেনুদির ভ্রুক্ষেপই নেই। পুরনো স্মৃতি কোষ্ঠের করে নিল মনটাকে। দুম করে মরে আমাকেও যেন খানিক অপরাধী করে দিয়ে চলে গেল রেনুদি। কোনো মানে হয়? বাবুয়া আজকাল দেরিতে ফেরে। আগের চাকরি ছেড়ে নতুন একটা কাজে ঢুকেছে, বিদেশি ব্যাংক। মাইনে অঢেল, খাটাচ্ছেও খুব। তবে ছেলে না ফেরা অবধি আমি আর মিহির খেতে বসি না। 3টে তো মাত্র প্রাণী, রাতের আহারটা অন্তত একসঙ্গে না হলে ভালো লাগে। আজ খেতে খেতে বাবুয়াকে রেনুদির কথা শোনাচ্ছিল মিহির। হঠাৎই কী ভেবে থামল, দৃষ্টি ঘুরিয়ে আমাকে দেখল।
ও হ্যাঁ, তোমাকে একটা ইনফরমেশন তখন তো দেওয়াই হয়নি। তোমার রেনুদি একটি সুইসাইড নোটও লিখে গেছে। ভুরু কুঁচকে বললাম, তাই নাকি? অনেককে ফাঁসিয়ে গেছে। ওর মৃত্যুর জন্য কে কে দায়ী তার একটা লম্বা লিস্ট রয়েছে নোটে। তাতে কেউই প্রায় বাদ নেই। 1 নম্বরে আছে প্রমোটার হরিশ মাথানি। সে নাকি ষড়যন্ত্র করে দেওর ভাসুরদের তুলনায় রেনুদির ফ্ল্যাটখানা 60 স্কোয়ার ফিট ছোট বানিয়েছে। এই খামতির দরুন রেনুদির নাকি নগদে 2.5 লক্ষ টাকা পাওনা ছিল। হরিশ নাকি টাকাটা দিতে অস্বীকার করেছে। অভিযোগটা তো মিথ্যে নয়। কে জানে কেন আমি রেনুদির পক্ষ নিলাম। প্রমোটার যে চিট, এ তো রেনুদি আমায় বলেই ছিল। শুধু তাই নয়, এও বলতো দেওর ভাসুররাও নাকি ওই প্রতারকটার দলে। ভেবো না, লিস্টে তাদের নামও রেখেছে রেনুদি, উইথ দ্য কমপ্লেন। তারা নাকি হরিশের থেকে বেশি ক্যাশ বাগিয়েছে রেনুদিকে ধোঁকা দিয়ে। খুবই সম্ভব। রেনুদির দেওর, ননদ, ভাসুর কেউই ধোয়া তুলসী পাতা নয়। অলোকদার সঙ্গে রেনুদির বিয়েটাই তো ওরা কোনোদিন ভালো চোখে দেখেনি। এটা কি খুব অস্বাভাবিক দোলা? 5 বছরের ছেলে শুদ্ধ একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করাটা এখনো কটা পরিবার সুনজরে দেখে? হ্যাঁ, কিন্তু বিয়েটা যখন হয়েই গেল, তখন নিশ্চয়ই রেনুদির ওপর আক্রোশ পুষে রাখার কোনো অর্থ হয় না। তা কেন? আমরা তো কয়েকবার গিয়েছি ওদের বাড়িতে, দেখেছি তো দিব্যি সব মিলেমিশে থাকতো। টুবলু দিব্যি এর ঘরে ওর ঘরে ঘুরছে, টুবলুর জন্মদিনে হৈ হৈ করছে সবাই। ওগুলো লোক দেখানো। তখন ফ্যামিলিতে অলোকদার সবচেয়ে বেশি ইনকাম, তাকে তেল না দিলে তো নিজেদেরই লস। কিন্তু যেই অলোকদা দয়ে পড়ল, আসল রূপটা বেরিয়ে পড়ল সকলের। রেনুদি কত আক্ষেপ করেছে। অলোকদার লিভার ক্যান্সার ডিকটেট হতেই ভাই বোন সব টুকটুক করে হাওয়া। আর অলোকদা মারা যাওয়ার পর তো রেনুদি বা টুবলুর সঙ্গে আর সম্পর্কই রাখল না। পুরনো বাড়িতে পাশাপাশি ঘরে বাস, অথচ কারোর সাথে বাক্যালাপ নেই। ভাবো কি যন্ত্রণাদায়ক। সাধে কি নতুন ফ্ল্যাটে এন্ট্রি নিয়েও ওই নির্বান্ধব পুরী থেকে পালাতে চাইছিল রেনুদি? এইটা কিন্তু জোরালো যুক্তি হলো না মা। রুটি ছিঁড়তে ছিঁড়তে বাবুয়া এবার নাক গলিয়েছে। আলাদা ফ্ল্যাটে রেনু মাসির তো শান্তিতেই থাকার কথা। কারো ওপর ডিপেন্ডেন্ট নয়, কারোর মুখ দেখা দেখিরও প্রশ্ন নেই। আড়ালে নিজের গুহায় কে কি ঘোঁট পাকাচ্ছে না ভাবলেই তো হলো। বলা সহজ রে, যাকে মানসিক চাপ সহ্য করতে হয় সেই শুধু বোঝে। কি জানি এমন কি মেন্টাল প্রেশার ছিল রেনু মাসির? বাবুয়া ঠোঁট উল্টালো, থালায় আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, কিছু মনে করো না মা, এরকম একটা স্যাড ইনসিডেন্টের দিন কথাটা বলা বোধ হয় শোভনও হয় না, আবার না বলেও পারছি না। রেনু মাসি ওয়াজ নট নর্মাল, বড্ড বেশি ন্যাগিং টাইপ ছিল। নিজেই প্রবলেম তৈরি করত, নিজেই সেই সাজানো সমস্যা নিয়ে ব্রুড করত সর্বক্ষণ। সবই ঠিক, সবই বুঝি, তবু এই মুহূর্তে শুনতে যেন ভালো লাগলো না। ভার ভার গলায় বললাম, ওভাবে বলছিস কেন? তোর কাছে তো কখনো কাঁদুনি গায়নি। না মা, আমাকেও যথেষ্ট বোর করেছে। দেখা হলেই এক রেকর্ড। তুই কি ভালো ছেলে রে, আমার টুবলুটা কেন তোর মতো হলো না? যত বলি টুবলুই বা খারাপ কি মাসি? বিজনেস ম্যানেজমেন্ট পড়ে দিল্লিতে বড় চাকরি করছে, একবার বিদেশ ঘুরে এলো, শোনেই না। ঘুরে ফিরে সেম ডায়লগ, তুই বেশি ভালো, তুই বেশি ব্রাইট। বাবুয়া জোরে জোরে মাথা ঝাঁকালো। এটা তো এক ধরনের ম্যানিয়া। অফিস নিয়ে যা করতো সেটাও তো ম্যানিয়া। মিহির তালে তাল দিল। কোনো কলিগকে তার বিশ্বাস নেই, সারাক্ষণ তারা নাকি রেণুকা হালদারকে বাঁশ দেওয়ার ফিকির খুঁজছে।
রেণুদির যা প্রাপ্য তা নাকি রেণুদিকে দেওয়া হয় না, অথচ দেখো প্রতিটি অ্যালিগেশনই মন গড়া, এবং তা নিয়ে নিজেও কষ্ট পাচ্ছে, অন্যদেরও তিতবিরক্তি করছে। বটেই তো, অফিস নিয়ে সত্যিই তো নানান কাল্পনিক টেনশনে ভুগত রেণুদি। বাড়ির কাছাকাছি থাকি বলে আমরাই যেন জজ হাকিম। কখনো বলছে মাইনের তুলনায় তাকে বেশি খাটানো হচ্ছে, তো কখনো অভিযোগ তাকে নাকি কাজই দেওয়া হচ্ছে না। একবার বলল তাকে নাকি ভুবনেশ্বর বদলি করার চক্রান্ত পাক্কা, অর্ডার বেরোলো বলে। কদিন পরেই আবার শুনি উল্টো গান। ছেলে নিয়ে ভুবনেশ্বরে থাকার বন্দোবস্ত সব করেই ফেলেছিল, কনস্পিরেসি করে তার ট্রান্সফারটা নাকি রুখে দেওয়া হয়েছে। আর একবার তো প্রায় কান্নাকাটির জোগাড়, অফিসে নাকি স্টাফ ছাঁটাই হবে। খাড়ার প্রথম কোপটাই নাকি পড়ছে রেণুদির ঘাড়ে। এমন একটা ছবি এঁকেছিল রেণুদি, তার অফিস যেন হাঙর কুমিরের ডিপো। সিদ্ধার্থ ওই অফিসে রেণুদিদের বস হয়ে যোগ দিতে তবেই না গোটা ব্যাপারটা খোলসা হলো। নতুন বিপত্তিও গজিয়ে উঠল অবশ্য। প্রায় রোজই এসে তখন মিহিরকে ধরছে রেণুদি। সিদ্ধার্থ বসু যখন তোমার বন্ধু, আমার ঝামেলাগুলো তাকে একটু বুঝিয়ে বলো না ভাই। কীরকম শত্রু শিবিরে আমি কাজ করি সেটা তো সিদ্ধার্থ বসুর জানা দরকার। প্রতিদিন এক প্যানপ্যানানি শুনতে শুনতে মিহিরের প্রায় মাথা খারাপ হওয়ার জোগাড়। খানিকটা অতিষ্ঠ হয়ে, খানিকটা বা আমার চাপে সিদ্ধার্থর সঙ্গে কথাও বলল শেষে। সে নাকি শুনে হেসেই খুন। অফিসের লোক পিছনে লাগবে কি, তারা নাকি রেণুদির ধার কাছও মারায় না। সোজা সাপটা ঘটনাকে যা পেঁচিয়ে দেয় মহিলা, ছিট ছিট। মিসেস রেণুকা হালদারের মাথায় নাকি শুধুই ছিট। কথাগুলো মনে পড়তেই একটা শ্বাস গড়িয়ে এলো বুক থেকে। স্বাভাবিক নয় বলেই কি ওভাবে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়তে পারল রেণুদি? বিড়বিড় করে বলেই ফেললাম, যাক, রেণুদি আর তো জ্বালাবে না কাউকে। দাঁড়াও, যা লিখে গেছে তার ঠেলা আগে সামলাক সবাই। মিহির এক ঢোক জল খেল। সিদ্ধার্থ তো বেশ নার্ভাস হয়ে গেছে শুনেছি। কেন, সুইসাইড নোটে সিদ্ধার্থবাবুর নাম আছে নাকি? প্রত্যক্ষভাবে নেই, তবে অফিসের উল্লেখ আছে। কীরকম? অফিসে যদি নির্বিঘ্নে কাজ করতে পারত তাহলে তাও মনটা খানিক হালকা লাগত, বেঁচে থাকাটাও নাকি সহনীয় হতো। এই গোছেরই কি জানো, ও তো ভাষা ভাষা অভিযোগ। ওতে সিদ্ধার্থবাবুর আর কি হবে? কিছুই হয়তো হবে না, তবু একটু খচখচানি। যদি পুলিশ প্রশ্ন টশ্ন করে। নোটের ডিটেল সিদ্ধার্থবাবু জানল কি করে? থানা কি সিদ্ধার্থবাবুর সঙ্গে যোগাযোগ করেছে? হুম, রেণুদির দেওর সিদ্ধার্থকে ফোন করেছিল মনোবেদনা জানাতে। ও, আর কার কার নাম আছে গো? তুমি আমি নেই, এটুকু বলতে পারি। মানে তোমার রেণুদি মানসিক নির্যাতনের দায় থেকে আমাদের অন্তত রেহাই দিয়েছে। মিহির হালকা একটু হাসল। ঠুবলু সম্পর্কেও কোনো কমেন্ট নেই? স্বাভাবিক। কোন মা তার ছেলেকে অস্বস্তিতে ফেলতে চায় বলো? তার উপর রেণুদির মতো মা, যে কিনা ছেলে অন্তপ্রাণ। বলতে বলতে হঠাৎ মাথায় চিরিক। জিজ্ঞেস করলাম, মণিদের নামে কোনো নালিশ নেই? বোধ হয় না। সিদ্ধার্থ তো বোন ভগ্নিপতির কথা বলল না। অবাকই হলাম একটু। মণির ওপর একটা অভিমান ছিল রেণুদির, সেটা আমি জানি। রেণুদির বাবা অনেক কাল আগেই মারা গিয়েছিলেন। ছিলেন শুধু মা। চেতলার একতলা প্রাচীন বাড়িটায় একাই থাকতেন মাসিমা। রেণুদি যেত ঘন ঘন মার দেখাশোনা করে আসত। অলোকদা যখন অসুস্থ হয়ে যায় তখন যাওয়াটা অনেক কমে গিয়েছিল। ওই সময়েই ফিরল মণি আর মণির বর মেলবোর্ন থেকে। শ্বশুর বাড়িতে উঠল না মণি। বরকে নিয়ে মাতৃগৃহেই তাঁবু ফেলল গিয়ে। মাসিমার মৃত্যুর পর পুরনো বাড়িখানার আমূল সংস্কার করেছে মণি এবং সেখানেই বসবাস করছে।
মেরামতির সময় দিদির কাছে মনি বুঝি কিছু টাকা চেয়েছিল। দিদি তখন দিতে পারেনি এবং সেই থেকেই রেনুদির ধারণা ও বাড়িতে আর তার অধিকার নেই। টাকা চাওয়ার অছিলায় বোন তার সত্তাটাই কেড়ে নিয়েছে। একবার নয়, কাহিনীটা আমার সহস্রবার শোনা। বলতে গিয়ে এক এক সময় কেঁদেও ফেলত রেনুদি, অথচ অভিযুক্তের তালিকা থেকে মনিই বাদ। আশ্চর্য, মৃত্যুর মুহূর্তেও রেনুদির আপন পর বোধটা বেশ টনটনে ছিল তো। রাতে ঘুম আসছিল না। ছেঁড়া ছেঁড়া ভাবনা আর ছায়া ছায়া দৃশ্য ঘুরপাক খাচ্ছে মাথায়, এতাল বেতাল। কেন্দ্রবিন্দু অবশ্যই রেনুদি। একটা হিসেব কিছুতেই মেলাতে পারছিলাম না। স্রেফ কয়েকটা মানুষকে বিব্রত করার জন্যই কি আত্মহত্যা করল রেনুদি? এ কি সম্ভব? না, রেনুদির চরিত্রের সঙ্গেও ব্যাপারটা যেন খাপ খায় না। স্বভাবে যথেষ্ট অসঙ্গতি ছিল ঠিকই, হয়তো অনেকের ওপর নানা রকম উৎপাতও করেছে। রেনুদির সান্নিধ্যে এলে একটা বিচিত্র ধরনের অস্থিরতাও টের পাওয়া যেত, কিন্তু প্রতিশোধ পরায়ণ মানুষ তো রেনুদি ছিল না। তেমনটা হলে অনেককেই তো অনেক সময় বিপদে ফেলতে পারত রেনুদি। বরং উল্টোটাই বুঝি সত্য। প্রতিশোধ নয়, ভালোবাসার জন্য রেনুদির একটা আকুলতা ছিল। ভালোবাসতে চাইতো, ভালোবাসা পেতে চাইতো, অথচ সেরকম ভালোবাসা রেনুদি আর পেল কই? হাত বাড়িয়েও সকলে তো মুখ ফিরিয়ে নিল। প্রেমও রেনুদির জীবনে কম আসেনি। ক্লাস 9-10 থেকেই ঝুপঝাপ প্রেমে পড়েছে রেনুদি। আমরা পাড়ার মেয়েরা রেনুদির হাবভাব দেখেই দিব্যি টের পেয়ে যেতাম। চোখে মুখে তখন এক বিহ্বল দশা। প্রণয় পর্ব অবশ্য স্থায়ী হতো না বেশি দিন। অমনি রেনুদি গায়েব, অন্তত 3-4টে দিন লোকচক্ষুর অন্তরালে। মনি খবর দিত, দিদির এখন রেইনি সিজন চলছে। শরৎ উকি দিলেই রেনুদি ফের জেকে সেই পূর্ণোদ্যমে নেমে পড়েছে নতুন প্রেমিকের খোঁজে। কেন যে রেনুদির প্রেম টিকত না তা নিয়ে একটা গল্প চালু ছিল। প্রেমিককে বগল দাবা করে কোনো একটা পার্কে গিয়ে বসত রেনুদি। কাঁধে একটি ভ্যানিটি ব্যাগ, চকলেট বোঝাই। ছেলেটিকে মুগ্ধ নয়নে দেখতে দেখতে একটার পর একটা চকোলেট উপহার দিত। সে যখন বেশ তাড়িয়ে তাড়িয়ে চুষছে, খপ করে তার হাত চেপে ধরে বলতো, কথা দাও আমাকে কখনো চিট করবে না। ছেলেটির তখন আলাদা মতাত। ঝটাক সে বলতো, নেভার, কভি নেহি। পরের দিনও একই দৃশ্য, একই সংলাপ। তারপরের দিনও। ক্রমশ নাকি নার্ভাস হয়ে পড়তো ছেলেটা। কয়েকটা দিন হুঁ হাঁ করে নিপাত্তা হয়ে যেত। অতঃপর বেচারা রেনুদি কোনো দিন বুঝল না যে ঠকতে চায় না তাকেই সারা জীবন পদে পদে বেশি ঠকতে হয়। তন্ময়ের ক্ষেত্রে কি হলো? যাদবপুরে পড়ার সময়ে অত উদ্দাম প্রেম, পাছে তন্ময় তাকে ঠকিয়ে পালায়, তাই কলেজ পাস করার আগেই রেজিস্ট্রি বিয়েটা সেরে রাখল। তন্ময় চাকরি পেতেই অনুষ্ঠানও সারা। তন্ময়কে বেঁধে রাখতে অবিলম্বে টুবলুও এসে গেল পেটে। তবু সেই তন্ময় আদৌ থাকল কি? সহস্র চক্ষু হয়ে পাহারা দিয়েও সুজাতা নামের ছম্মকছল্লু মেয়েটার প্রেমে পড়া থেকে আটকাতে পারল তন্ময়কে রেনুদি? সবে হাঁটতে শেখা টুবলুকে রেনুদির ঘাড়ে ফেলে দিয়ে পাখি বেমালুম ফুরুত। শোকে দুঃখে পাগল পাড়া হয়ে গিয়েছিল রেনুদি। বন্ধু বান্ধবদের বাড়ি বাড়ি গিয়ে নাকি কেঁদে আসত সে। আমার সঙ্গেও তন্ময় নিয়ে অনেক কথা হয়েছে। নামটা উঠলেই রেনুদির চোখ ছলছল হয়ে যেত। কিন্তু বিদ্যুতের ঝিলিক তো কখনো দেখিনি, বোধহয় ঘটেনি অবশ্য। আর আমি প্রেমের চক্করে পড়ে ঠকছি না। হরিনামের মতো অবিরাম আউড়েও সেই আবার মজল অলোক হালদারে। কি গুণগান যে করতো তখন অলোকদার! এরকম উদার মনের মানুষ আর হয় না রে দোলা। কথা দিয়েছে টুবলুকে নিজের ছেলে বলেই ভাববে।
রেণুদিরই চাপে কিনা জানি না, ফুলসজ্জাটিও হলো ভারী অভিনব। কুসুম শোভিত বিছানায় 3খানা বালিশ, দুপাশে 2টো বড়, মাঝখানেরটা ছোট। টুবলুকে মধ্যিখানে রেখে মিলন রাতি পোহালো। সবাই সেদিন ধন্য ধন্য করেছিল বটে, কিন্তু ফলটা কি ভালো হয়েছিল? যে সম্পর্ক আপনা আপনি গড়ে ওঠার কথা, চেষ্টা দিয়ে সেই সম্পর্ক রচনা করতে গেলে বিড়ম্বনার বুঝি শেষ থাকে না। অলোকদা আর টুবলুর ক্ষেত্রে সে রকমই একটা কিছু ঘটেছিল বোধহয়। ছেলেকে রেণুদি ক্রমাগত শেখাচ্ছে, অলোক হালদারই তোমার এখন বাবা। ওদিকে অলোকদাকে পাখি পড়ার মতো করে বোঝাচ্ছে, টুবলুকে এইভাবে আদর করো, ও ওভাবে টুবলু সঙ্গে কথা বলো। এইভাবে চললে টুবলু বোধহয় বেশি খুশি। রেণুদির প্রচেষ্টার আতিশয্যে টুবলু অলোকদা দুজনেরই হাঁসফাঁস করা দশা। বাপ ছেলের সম্পর্ক তো তৈরিই হলো না, উল্টে দুজনের মাঝে একটা আড়ষ্টতা এসে গেল। ব্যাস, অমনি অলোকদা হয়ে গেল চিট। বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতি নাকি পালন করছে না। অলোকদা মানুষটাকে যতদূর চিনেছি, রেণুদিকে কিন্তু ভালোবাসত, টুবলুকেও। তবে রেণুদির নিরন্তর চাপ সহ্য করা কি অত সোজা? যতই মনের অমিল ঘটুক, রেণুদির সঙ্গে সম্পর্কটা ছেড়েনি অলোকদা। ছেঁড়ার কথা বোধহয় ভাবেও নি কখনো। শুধু মা ছেলের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে নিয়েছিল, মদের দেওয়াল। অফিস ছাড়া যেটুকুনি সময় ঘরে থাকে সারাক্ষণ নেশায় চুর। মদই কি ডেকে আনলো ক্যান্সারকে? নাকি ক্যান্সার ছিলই, তাকে উস্কে দিল মদ? উদ্দেশ্য কি আহ্বান করে উপসর্গকে? নাকি উপসর্গই আপন গতিতে ধেয়ে চলে উদ্দেশ্যের পানে? কে জানে। কর্কট রোগটা জানান দেওয়ার পর রেণুদি বলেছিল, অলোক আমায় সবচেয়ে বেশি ঠকালো রে। আমাকে ছেড়ে পালানোর জন্যে ইচ্ছে করে মদ ধরল। তখনও কিন্তু ফুঁসে ওঠেনি রেণুদি। মলিন মুখে হলেও প্রাণ ঢেলে সেবা করেছে অলোকদার। যেদিন অলোকদা মারা গেল, সেদিনটার ছবি তো চোখে ভাসছে। শেষ বিকেল, অলোকদার নিষ্প্রাণ দেহে পরন্ত সূর্যের আলো। অলোকদার হাতখানা ধরে বসে আছে রেণুদি, যেন শুধু স্পর্শ দিয়েই রুখে দেবে অমোঘ নিয়তিকে। সেই রেণুদি কিনা নিজেকেই মেরে ফেলল। মেলে না, হিসেব মেলে না। গলাটা শুকিয়ে গেছে। উঠে বসলাম। বেড সুইচ টিপে আলো জ্বালিয়েছি। জল খেয়ে বিছানায় ফিরতেই মিহিরের ঘুম ঘুম গলা। কি গো, জেগে আছো নাকি? ছোট্ট একটা শ্বাস ফেলে বললাম, ভালো লাগছে না। রেণুদির কথা ভাবছ? কোথায় কোন লাশ কাটা ঘরে গলে পচে পড়ে আছে কে জানে। কি আর করা, সে তো নিজেই এই পরিণতির জন্য দায়ী। তবু এটাই কি রেণুদির প্রাপ্য ছিল? কি জানি। শেষ পর্যন্ত যা জোটে সেটাই বোধহয় আমাদের আলটিমেট পাওনা। তাই হবে। আবার একটা শ্বাস পড়ল, নিজের অজান্তেই। বললাম, রেণুদিটা বড় একা ছিল, বড্ড একা। মিহির চিত হলো, চোখ কুঁচকে দেখল টিউবলাইটটা। পুটুস করে বেড সুইচ অফ করে বলল, দুনিয়ার কাউকে বিশ্বাস না করলে একাই হয়ে যেতে হয় দোলা। এটা একটা মানসিক অসুখ, তাই না? জানি না, তবে এই নেচারটার কারণেই যে সুখ রেণুদির ধারে পাশে ঘেঁষেনি, এ ব্যাপারে কোনো সংশয় নেই। কি প্যাথেটিক এন্ড! ভাবলেই চোখে জল এসে যায়। দেখো, রাত দুপুরে কাঁদতে বসো না যেন। মিহির একটা হাই তুলল, হাঁটুতে আলতো চাপ দিয়ে বলল, শুয়ে পড়ো দোলা। বালিশে মাথা রেখে আপন মনেই বললাম, অবিশ্বাস কি কারণে গ্রো করেছিল রেণুদির? ঠক্কর খেয়ে খেয়েই না।
আই বেগ টু ডিফার ম্যাডাম। মানুষকে চোখ বুঝে বিশ্বাস করাটা যেমন কারোর কারোর নেচার, তেমনই অবিশ্বাস করাটাও। তর্কে গেলাম না। প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, রেনুদির বডি কি কাল ছাড়বে? পোস্টমর্টম হয়ে গেলে আর রাখবে কেন? তুমি যাচ্ছ নাকি শ্মশানে? না, গিয়ে আর কি দেখব? রেনুদির বাড়িতে একবার গিয়ে ঘুরে আসতে পারো তো। তাই ভাবছি। মৃদু একটা শব্দ শুনতে পাচ্ছিলাম, সিলিং ফ্যানের। অন্ধকারে ঘুরছে বন বন। যাব ভেবেও রেনুদির বাড়ি আর যাওয়া হলো না। যেতে পারলাম না। কার কাছে যাব? গিয়েই বা কি করার আছে? সত্যি বলতে কি, টুবলুর মুখোমুখি হতেও বাধো বাধো ঠেকছিল। যদি ফস করে বলে বসে মার মানসিক অবস্থার এতটা অবনতি ঘটেছিল, তোমরা কি কিছুই টের পাওনি? মাকে একটু বোঝাতে পারোনি? মাটি যে তার আদৌ বুঝদার মানুষ নয়, শোকের মুহূর্তে কি খেয়াল থাকবে টুবলুর? যেচে অস্বস্তিতে পড়ার চেয়ে না যাওয়াই ভালো। কিন্তু ছোট্ট একটা চমক অপেক্ষা করছিল আমার জন্যে। দিন পাঁচেক পর কলেজ থেকে ফিরে সবে একটু জিরোচ্ছি, হঠাৎই টুবলুর হাজির। পরনে পাজামা পাঞ্জাবি, হাতে একটা বাদামি কাগজের প্যাকেট। মুখে পাতলা হাসি ফুটিয়ে বললাম, হায় হায়, ভেতরে আয়। চটি ছেড়ে ঢুকলো টুবলু। সোফায় বসে বলল, তোমায় এটা দিতে এলাম। কি রে ওটা? শাড়ি, সম্ভবত তোমার। প্যাকেটের গায়ে তোমার নাম লিখে রেখেছিল। আমার শাড়ি বটে, টিয়া রং বমকাই। মাস দেড়েক আগে চেয়ে নিয়েছিল রেনুদি, কোনো এক অনুষ্ঠানে পরবে বলে। লন্ড্রিতে কাচিয়ে রেখেছে, কিন্তু মোড়কে নাম লিখল কেন? গাটা শিরশির করে উঠল। তবে কি মরবে বলে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল রেনুদি? নাকি মরার ঠিক আগে ঠান্ডা মাথায় যেভাবে গুছিয়ে সুইসাইড নোট লিখেছে? প্যাকেটটা পাশে রেখে টুবলুকে দেখছিলাম। বড্ড গম্ভীর হয়ে আছে, এখনও বুঝি আঘাতটা সামলে উঠতে পারেনি। কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আচমকাই মুখ দিয়ে বেরিয়ে গেল, সবুজ রং তোর মার খুব প্রিয় ছিল রে। টুবলুর তেমন ভাবান্তর দেখা গেল না, বরং চোয়াল যেন আরও শক্ত হয়েছে। আমার অসহজ ভাবটা বাড়ছিল। শাড়ি রাখার অছিলায় উঠে গেলাম সামনে থেকে। ফিরে এসে নিচু গলায় জিজ্ঞেস করলাম, কাজকর্ম সব চুকলো? বাড়িতেই করলি? না, কালীঘাটে। তোর বউ এসেছে? না, এলো না। কদিন আছিস তুই? কাল ফিরে যাব, বিকেলের রাজধানীতে। ও, কথায় কথায় ধাতস্থ হয়েছে অনেকটা। সহজ সুরেই বললাম, এবার তো নিশ্চয়ই পাকাপাকি দিল্লিওয়ালা বনে যাচ্ছিস। আসবি তো মাঝে মাঝে? হঠাৎ চমকে তাকিয়েছে টুবলু। তীক্ষ্ণ স্বরে বলল, কেন আসব? সে কি, এখানে বড় হলি, এখানে তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাছাড়া তোর একটা ফ্ল্যাট থাকছে। আমার কোনো ফ্ল্যাট ট্যাট নেই। ও মা, ওই ফ্ল্যাটের জন্যই না রেনুদি এত। থামবে? টুবলুর গলা চড়ে গেল সহসাই। আমার ওই ফ্ল্যাটের প্রতি কোনো আগ্রহই নেই। যার ইচ্ছে সে ভোগ করুক, আমি আর কলকাতার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। এটা তোর অভিমানের কথা টুবলু। না মাসি, মা আমাকে যেভাবে হিউমিলিয়েট করলো সহ্য করতে পারছি না। কারো কাছে মুখ দেখানোর জোর রেখেছে আমার। মরার ইচ্ছে হয়েছে, মরো। তা বলে মৃত্যুর সময়ও লোকের নামে আজে বাজে নালিশ, থানা থেকে ডেকে জেরা করছে,
জনে জনে প্রশ্ন করে যাচ্ছে। কোনো মানে হয়? বলো। খবরের কাগজে কি বেরিয়েছিল দেখেছ তো? আর্থিক দুশ্চিন্তায় এক ফ্ল্যাটে অসহায় বিধবার আত্মহনন। এরকম একটা হেডিংয়ের পর মান ইজ্জত কিছু থাকে? খবরের কাগজওয়ালারা তো ওরকম রসিয়ে রসিয়ে লেখে, পাত্তা দিচ্ছিস কেন? গলা আরও নরম করে বললাম, তোর মার অনেক জ্বালা পোড়া ছিল, এটা তো মানবি? অল বোগাস। বরং মাই তো বিশ্বশুদ্ধ লোককে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে সারা জীবন। বাবা তো পালিয়ে বেঁচেছিল, বাবুজি মরে রেহাই পেয়েছে। আমি আর পিউ কেটে না পড়লে আমাদেরও যে কি হাল হতো। টুবলুর মুখে তাচ্ছিল্যের ভঙ্গি। কিছু মনে করো না দোলামাসি, তোমাদের রেণুদির জন্য কারো সিম্প্যাথি জাগার কোনো কারণ দেখি না। বিশ্রীভাবে বেঁচেছিল, কুৎসিতভাবে মরেছে, ব্যাস। আমার স্বর ফুটছিল না। মার প্রতি কোনো ছেলের এত বিতৃষ্ণা থাকতে পারে? এ আমি আগে দেখিনি। মিনিট কয়েক গুম হয়ে বসে রইল টুবলু, তারপর উঠে পড়েছে। যাওয়ার সময়ে বিদায় সম্ভাষণাটুকুও জানালো না। বসে আছি আমি, বসেই আছি। সেই পুরনো দৃশ্য আবার দুলছে চোখে। বই খাতার স্তূপ মাথায় চাপিয়ে ফুটপাত ধরে হাঁটছে রেণুদি, দুহাত ছড়িয়ে ব্যালেন্স করতে করতে। হঠাৎ খুব কষ্ট হচ্ছিল রেণুদির জন্যে। কেন যে রেণুদি বইগুলো ব্যাগে পুরে হাঁটতে শিখল না